ঘটনাটির সূত্রপাত হচ্ছে দার্জিলিংয়ে। চেক ইন করার পর থেকেই তখনই হন্টেড কিছু স্টার্ট হয়নি, বাট কিছু না কিছু বাধা বা কিছু না কিছু ভুলভাল জিনিস হচ্ছে। হঠাৎ করে না কেন জানি না আমার একটা ফিলিং হচ্ছে যে আমার কোনো কিছুই ভালো লাগছে না। হঠাৎ আমার কেমন একটা খিটখিট লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। যখন ঢুকেছে আমার হাজব্যান্ড রুমে খাবার নিয়ে, আমি না হঠাৎ করে একটা অদ্ভুত একটা পচা একটা অনেকগুলো ডিম একসাথে পচে গেলে যেমন একটা ভটকা গন্ধ হয়, ওরকম একটা গন্ধ না হালকা হালকা আমার নাকে আসছে। এই সময় হঠাৎ করে টিভিটা আনমিউট হয়ে গেল। এবার আমার একদম গায়ে কাটা দিচ্ছে। টিভিটার পেছনে দেখছি প্লাগটা খোলা। এতক্ষণ টিভি চললো, মিউট আনমিউট এসব চললো, প্লাগটা খোলা। আমি চুলটা বাঁধতে বাঁধতে না আমার ফিল হলো এই জানলাটায় একটা কালো অবয়ব দাঁড়িয়ে আমাকে দেখছে কনস্ট্যান্ট। এবার এটা কিন্তু খুব স্ট্রেঞ্জ, কারণ আমরা 4 তলায় ছিলাম, ঠিক আছে, বাইরে পাইন ফরেস্ট, ওখানে কোনো মানুষের থাকলে ঝুলে ঝুলে থাকতে হবে, কিন্তু সে দাঁড়িয়ে আছে। ও আমাকে পরে বলেছিল এমন আমাকে দেখে মনে হচ্ছে আজ আমাকে হোটেলটা টানছে। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে আমাদের সাথে রয়েছে রাকা সেনগুপ্ত। কেমন আছো? ভালো আছি, আর আজকের পডকাস্টে নিয়ে খুব এক্সাইটেডও, কারণ আমি আমার স্টোরিটা শেয়ার করব। রিসেন্টলি তুমি যতদূর আমায় বললে যে এটা তোমার হোটেলের ঘটনা, যতদূর আমার টিম আমায় বলল যে তুমি আজ হোটেলের ঘটনা শোনাবে। তো আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, অর্থাৎ ভৌতিক ঘটনা, তাহলে আমাদের নিচে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন, আমরা শুনবো, তারপর ডেকে নেব। আর আমরা ডাকছি কিনা অনেকেই প্রশ্ন করে নিচে, তার প্রমাণ এই যে। যাই হোক, শুরু করো আজ তোমার ঘটনা। আচ্ছা, তো ঘটনাটির সূত্রপাত হচ্ছে দার্জিলিংয়ে। লাস্ট ইয়ার ডিসেম্বর মাসে আমি আর আমার হাজব্যান্ড দার্জিলিং গেছিলাম। এবার একটা ছোটো ব্যাক স্টোরি। দার্জিলিং যাওয়ার আগে আমরা একটু হোটেলস নিয়ে সার্চ করছিলাম যে কোন হোটেলে থাকবো। আমাদের 3 দিনের ট্রিপ ছিল, আর আমাদের প্ল্যান ছিল যে আমরা 3 দিন 3টে ডিফারেন্ট হোটেলে থাকবো। এবার হোটেল সার্চ করতে করতে আমরা একটা হোটেলের নাম দেখতে পাই, হোটেল পাইন রিচ, ঠিক আছে। অ্যান্ড সেখানে লেখা ছিল যে ওটা নাকি দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড হোটেলস, ওয়ান অফ দ্য নয়, হয়তো দি মোস্ট হন্টেড হোটেল অফ দার্জিলিং। এবার আমরা তখন ফান পারপাসের জন্য ভাবলাম যে চল হন্টেড হোটেল, চলো আমরা এখানেই থাকি তাহলে। তখনও তো জানি না যে আমাদের সাথে কী হতে চলেছে। এবার ভাবলাম যে ফান পারপাসের জন্য থেকে দেখি যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স হয় বা না হয়, ঠিক আছে। গত 1 বছর ধরে বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের সাথে কথা বলে আমি একটি ব্রেসলেট বানিয়েছি, যার নাম মহালক্ষ্মী মানি ম্যাগনেট। তবে মানি তো এমনি এমনি চলে আসে না, তার জন্য কি চাই? কাজ আসার জন্য এই ব্রেসলেটে আমরা দিয়েছি গ্রিন অ্যাভেঞ্চুরিন। কাজ কনফিডেন্টলি করার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি টাইগার আই। মেন্টাল ক্লিয়ারিটি যাতে কাজ করার সময় আসে, তার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি ল্যাপিস লাজুলি। কাজ করতে করতে যাতে স্ট্রেস, অ্যাঙ্গার ইস্যু না আসে, তার জন্য আমরা দিয়েছি অ্যামেথিস্ট এবং হাওলাইট। মানি কিভাবে অ্যাট্রাক্ট হবে তার জন্য আমরা দিয়েছি পাইরাইট। আর এই পুরো বিষয়টাকে স্টেবল রাখার জন্য আমরা দিয়েছি লাভা। আর এই সব কিছুর ওপর যাতে নজর না পড়ে, তার জন্য ব্ল্যাক অবসেরিন। এই পুরো বিষয়টার জন্য লাক ফ্যাক্টর দরকার, তার জন্যই আমরা দিয়েছি সিট্রিন। এই ব্রেসলেটটার প্রাইস হলো 1199, কিন্তু এখনই অর্ডার করলে আপনারা পাবেন 797-এ। এই ব্রেসলেটটি তাহলে কোথায় পাবেন? oraraksha.com-এ ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এটি ধারণ করার পদ্ধতি আমরা ইউজার ম্যানুয়ালে দিয়ে দিয়েছি, যেটি আপনারা বক্সে পাবেন। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। এবার আমরা ভেবেছিলাম ওই পাইন রিজে আমরা লাস্ট দিনটা থাকবো, তারপরের দিন আমরা ব্যাক করে যাব। তো দার্জিলিং তো গেছি, ফার্স্ট 2 দিন খুব সুন্দর আমরা ঘুরেছি, খুব সুন্দর ট্রিপ হয়েছে। আমরা বাতাসিয়া লুপ থেকে শুরু করে টাইগার হিল সব করেছি। ফার্স্ট 2 দিনের হোটেলেরও আমাদের এক্সপিরিয়েন্স ভালো, আমাদের মুডও ভালো ছিল, আমার শরীরও একদম ঠিকঠাক, সব ওকে। 3rd দিন আমরা পাইন রিজে এসছি।
এসে আমার দুটো জিনিস একটু খটকা লেগেছিল। আচ্ছা, একটা জিনিস বলি, পাইন রিজ না অ্যাজ আ প্রপার্টি ভীষণ সুন্দর। মানে কলকাতার থ্রি স্টার 4 স্টার হোটেলকে আরামসে টক্কর দিতে পারবে। মানে ওটা হচ্ছে পুরোপুরি একদম ব্রিটিশ আর্কিটেকচারে হোটেলটা পুরোটা বানানো। মানে উডেন ওয়ালস থেকে শুরু করে বড় বড় পেন্টিংস, ফায়ার প্লেস রুমের মধ্যে, তারপর উঁচু উঁচু জানলা, হ্যাঁ মানে জানলার বাইরে দিয়ে সারি সারি পাইন ফরেস্ট, মানে খুবই সুন্দর। আর 100খানা রুম হোটেলটা, মানে খুবই প্রিমিয়াম প্রপার্টিটা। ঢুকে যেটা দুটো জিনিস আমার খটকা লাগলো, ফার্স্ট যখন ঢুকছি আমাদেরকে রুমের রেট বলা হলো 2500 টাকা। এবার এটা একটু স্ট্রেঞ্জ, কারণ এরম হোটেল যদি আমরা কলকাতায় দেখি 3-4-এর নিচে তুমি দেখবে না, ঠিক আছে। বললো 2500। এবার আমরা বললাম ঠিক আছে, কমে দিচ্ছে ভালো, এটা নিয়ে বেশি জিজ্ঞাসা করার দরকার নেই। আরেকটা যেটা জিনিস আমার খুব খটকা লাগলো, 100খানা রুম, এত ভালো প্রপার্টি, এত কম রেট, কিন্তু ফাঁকা। আমরা যখন ঢুকেছি 3টে কি 4টে আমরা গেস্ট দেখতে পেলাম, উইচ ইজ ভেরি স্ট্রেঞ্জ। কারণ মানে ওই সময় অন্যান্য আতিবাতে হোটেলেও ভিড় একদম গিজগিজ করছে, আর এত সুন্দর একটা প্রপার্টি, ভাড়া এত কম কিন্তু লোক কম। এবার আমরা সেটা নিয়ে ভাবলাম যে এটা নিয়ে আর কি জিজ্ঞাসা করবো, হয়তো সিজন নেই এখন। তো আমাদেরকে এবার রুম দেওয়া হয়েছে, আমরা ঢুকেছি। এবার মানে খুব লম্বা করিডোর, আর তার পাশে 2 সাইড করে রুমস। আমাদের যে রুমটা ঢুকেছি, রুমটা বিশাল বড়, পুরো উডেন, আপনার তোমার মানে কি বলবো আর্কিটেকচার, উডেন বেড থেকে শুরু করে উডেন একটা ওই ক্লজেট টাইপের এক সাইডে করা আছে, বড় বড় পেন্টিং করা। আর আচ্ছা, একটা ফায়ার প্লেস আছে। আর ঠিক যেই দিকে খাটটা যেই দেওয়ালে প্লেস, খাটের মাথাটা তার 2 দিকে মানে অলমোস্ট 5-7 ফুট উঁচু মানে লম্বা জানলা, আর জানলাটার বাইরে একদম সোজা পাইন ফরেস্টটা দেখা যায়, মানে খুবই সুন্দর, ঠিক আছে। আর মানে মোটামুটি একটা এক্সাম্পল দিচ্ছি, ওই 1920-তে যেমন একটা রয়্যাল হাউসেস দেখায় না, ওই মুভিগুলোতে একদম ওরকম, খুবই সুন্দর। মানে আমার ঢুকে এত ভালো লেগেছে। এবার আমরা তো চেক ইন করেছি। চেক ইন করার পর থেকেই মানে তখনই হন্টেড কিছু স্টার্ট হয়নি, বাট কিছু না কিছু বাধা বা কিছু না কিছু মানে ভুলভাল জিনিস হচ্ছে। যেমন আমি ফার্স্টে ওয়াশরুমে গেছি, ওয়াশরুম করার পরে আমি যখন জেট স্প্রেটা ইউজ করব টু ওয়াশ মাই সেলফ, তখন আমি দেখছি যে জল পড়ছে না। এবার আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম যে দেখো তো জল পড়ছে না কেন। ও বললো যে দেখো নিচে হয়তো ওটা কলটা হয়তো লাগানো আছে, ওইটাকে চালু করে দাও তাহলে পড়বে। আমি কলটা চালু করছি, দেখলাম টিপ টিপ করে জল পড়ছে, বুঝলাম হয়তো কলটা লাগানো ছিল। এবার জেট স্প্রে হ্যান্ডেলটা আমি যেই প্রেস করব, হ্যান্ডেলটা না বাস্ট করে বেরিয়ে গেল ওখান থেকে, পুরো মানে ফেটে বেরিয়ে গেল, আর পুরো জল একদম ফোয়ারার মতন বেরোচ্ছে। আমার তো ড্রেস ফ্রেস সব ভিজে গেল, আমার মুডটাও খারাপ হয়ে গেল। আমি বেরোলাম, দেখলাম যে দেখো এরকমভাবে তো রুমে থাকা যাবে না, এরকম ওয়াশরুম ভিজে যাচ্ছি, ঠান্ডার জায়গা। তখন আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, আমি হোটেলের স্টাফকে আমি ডাকিয়ে দিচ্ছি, আমরা রুম চেঞ্জ করে নেব। এবার হোটেলের স্টাফকে ডাকালাম, ওরা সব কিছু দেখলো, দেখে বললো যে ম্যাম আপনি চাইলে আমরা রুম চেঞ্জ করতেই পারি, কিন্তু আপনি তো দেখতেই পাচ্ছেন হোটেল ফাঁকা আছে, তো রুমসগুলো এখনও ক্লিনিং হয়নি, তো আপনাকে যদি আরেকটা রুম অ্যালট করতে হয় তাহলে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ ক্লিনিং হবে, রুমটা রেডি হবে তারপর। তো একটা কাজ করছি, আমরা পাইপটাকে চেঞ্জ করিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন যে ঠিকঠাকভাবে কাজ করছে কি না, তাও যদি আপনার মনে হয় আমরা রুম চেঞ্জ করিয়ে দেবো। এবার আমরা ভাবলাম যে ঠিক আছে, টায়ার্ডও আছি, ড্রেস ফেসও চেঞ্জ হয়ে গেছে, এখন যদি চেঞ্জ করি যায় তো অসুবিধা নেই, দেখি যদি ঠিক হয়ে যায়। তো ওরা চেঞ্জ করে দিল, দেখলাম ওয়াশরুম ঠিকঠাকই করছে। এবার ওই দিন আমাদের আর কোনো ট্রিপের প্ল্যান ছিল না, কারণ ওটা লাস্ট ডে, তারপর দিন আমরা রওনা দেবো। আমরা কী করেছি, ভাবলাম একটা কাজ করি, আমরা এই দুপুর করে একটু ম্যাল রোডে যাবো, একটু হালকা একটু শপিং ওয়াপিং করে সন্ধ্যেটা আমরা একটু ড্রিঙ্কস করবো, নিজেদের মতন থাকবো। এবার আমরা যখন দুপুরবেলা বেরিয়েছি তখন কিন্তু মানে যে টিভিটা ছিল রুমের মধ্যে, টিভিটা কিন্তু বন্ধই ছিল, টিভি ফ্যান এসি আমরা সব বন্ধ করে দিই, এসি ছিল না, টিভি আর ফ্যান সব আমরা লাইটস ফাইটস বন্ধ করে দিয়ে বেরিয়েছি। বেরিয়ে যখন আমরা কেনাকাটা করে ঢুকছি, দেখছি টিভিটা চলছে। আর ভাবলাম হোটেলের স্টাফ হয়তো ক্লিনিং করার সময় এসে চালিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না। আর ওই সময় একটা কোনো খেলা চলছিল, কোনো একটা ম্যাচ চলছিল, আমার ঠিক পরিষ্কার মনে পড়ছে না। তো আমার হাজব্যান্ড কী করলো যে সাউন্ডটার তো দরকার নেই, তো টিভিটাকে মিউট করে দিয়ে জাস্ট যখন স্কোরটা দেখার হবে তাকেই জাস্ট স্কোরটা দেখে নেব, মিউট করে দিয়ে, সাউন্ডের তো দরকার নেই, ডিস্টারবেন্স হবে। এবার আমার ভাবলাম যে ঠিক আছে ফাইন। এবার আমরা বসেছি, এবার জাস্ট ড্রিঙ্কস স্টার্ট করব, হঠাৎ করে না মানে কেন জানি না আমার একটা ফিলিং হচ্ছে যে আমার কোনো কিছুই ভালো লাগছে না। মানে এরকম কিন্তু হওয়া উচিত না, বিকজ আমাদের মুড খুব ভালো ছিল, বাইরে গেছি, ছবি টবি তুলেছি।
হঠাৎ আমার মানে কেমন একটা খিটখিট লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না, খাটটা হঠাৎ আনকমফোর্টেবল লাগছে, মানে কেমন একটা অদ্ভুত আমি একটা ফিল করছি, মানে কিছু ভাল লাগছে না, কেমন একটা মুড সুইংয়ের মতন হচ্ছে অদ্ভুতভাবে। এবার আমরা বসে যা স্টার্ট করতে যাব, এবার একটা অদ্ভুত মানে একটা চাইল্ডিশ একটা কনভারসেশন স্টার্ট হয়েছে যে পরের দিন যে আমরা রওনা দেব, কে বাথরুমে বেশি টাইম লাগাবে, একদম চাইল্ডিশ। মানে আমার যে হাজব্যান্ড সেও আমার সাথে ইয়ার্কি করছে, মানে এবার মানে খুব ফানি ব্যাপারটা, কিন্তু আমি না ইয়ার্কিটা নিতেই পারছি না, মানে আমার মাথা মানে এত গরম হয়ে যাচ্ছে। মানে আমি কিন্তু আমার নেচার কিন্তু এরকম না, আমি কিন্তু চাইল্ডিশ ইয়ার্কি ফাজলামি, আমি ওইটা না মানে অ্যাজ ইফ আমাকে ও খুব অসম্মান করছে, আমার এরকম একটা ফিলিং হচ্ছে। হ্যাঁ, দিয়ে না এই থেকে একটা চুরমার আমাদের মধ্যে প্রপার ঝগড়া হচ্ছে, চিৎকার চেঁচামেচি, মানে খুব মানে অদ্ভুতভাবে একটা ঝগড়া স্টার্ট হয়ে গেছে। এই সময় হঠাৎ করে টিভিটা আনমিউট হয়ে গেল। আচ্ছা, বন্ধ ছিল তো, আনমিউট হয়ে গেল, আর মানে এত জোরে একটা গম করে আওয়াজ না, আমরা চমকে গিয়ে থেমে গেছি যে কী হলো। এবার দিয়ে ভাবলাম যে টিভিটা কি, রিমোটটা কি পায়ে লেগে তাহলে কি আনমিউট হয়ে গেল। এবার আমরা খাটে রিমোটটা খুঁজছি, রিমোটটা তো নেই খাটে। এবার মানে তখন এত জোর আসছে না সাউন্ড, এবার ঠান্ডার জায়গা, শান্ত একটা পরিবেশ, সাউন্ডটা না মানে মনে হচ্ছে আমার কান বিধে ঢুকে যাচ্ছে, তো বন্ধই করতে হবে সাউন্ডটা। খুঁজছি রিমোট, খুঁজছি, দেখছি রিমোটটা টিভির নিচে যে ক্যাবিনেট সেখানে রাখা। আমি আর আমার হাজব্যান্ড দুজনে একে অন্যদিকে তাকালাম যে কী হলো, কেসটা আনমিউট হয়ে গেল কী করে। তাই আমরা ভাবলাম যে ঠিক আছে, রিমোটটার হয়তো কোনো বাটনের কোনো এরার হয়েছে, কোনো সমস্যা হয়েছে, তুমি ওটাকে আবার মিউট করে দাও, সাউন্ডটা আমার একদম ভালো লাগছে না। ওগুলো যে আচ্ছা, রিমোটটা নিয়ে মিউট করছে, সুইচটা কাজ করছে না, আচ্ছা, কিছুতেই কাজ করছে না, মানে আওয়াজ হয়েই চলেছে, মিউট হচ্ছেই না। বললাম যে দেখো ভাল লাগছে না আমার, তুমি টিভিটাকে বন্ধ করে দাও। ও কিন্তু তখনও মিউট বাটনটা টিপে যাচ্ছে, হঠাৎ টিভিটা নিজে থেকে বন্ধ হয়ে গেল, ধপ ব্ল্যাক। বললাম যে ঠিক আছে, বন্ধ হয়ে গেছে যখন, আমি বললাম আচ্ছা ওই সময় কী ছিল, দার্জিলিংয়ে ঠান্ডা ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল, এবার বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বললাম যে দেখো তুমি টিভিটার প্লাগটা খুলে দাও, কারণ যদি বাজ ফাজ পড়ে যদি শর্ট সার্কিট হয়ে যায়, একটা বাইরের জায়গায় আছি, খুলে দাও। এবার মানে আমার এখনও গায়ে কাটা দিচ্ছে, টিভিটার পেছনে দেখছি প্লাগটা খোলা, এতক্ষণ টিভি চললো, মিউট আনমিউট এসব চললো, প্লাগটা খোলা। এবার দেখো প্লাগ যদি লুজ হয় তো কি কানেকশানটা একটু লুজ হয় তো আলগা হয়ে লেগে থাকবে, ও কি খুলে ঝুলবে না টানা অবধি। আমরা দেখছি প্লাগটা খুলে নিচে ঝুলছে, আমার ভয় লেগেছিল। আমি আমার হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড বললো যে দেখো হয়তো তারটা হয়তো খুব পাতলা বা কিছু, কোনো হয়তো একটা কিছু কারণ আছে, এখন আমরা এটা নিয়ে ভাববো না, একটা জায়গায় ঘুরতে এসেছি, এসব ভাবলে ফালতু ভয় টয় লাগবে, তোমার ছেড়ে দাও, আমরা আমাদের ইভিনিংটা একটু এনজয় করি। যখন ভয় পাই তখন লজিক লাগানোর চেষ্টা করি যাতে ভয়টা কম লাগে। হ্যাঁ, আমিও তো ভাবছি যে হয়তো তাই হবে, না এখানে কিছু নেই, তাই হবে। এবার আমরা বসেছি, বসে ওমাকে মানে এবার আমি না একটু ওই ইনসিডেন্টে আমি কীরকম একটু ঘাবড়েছিলাম, তো ওমাকে বললো যে চলো ওখানে একটা লাউঞ্জ রুম আছে, আমার ওখানে একটু যাই। লাউঞ্জ রুমটা হচ্ছে রুম থেকে বেরিয়ে একদম লম্বা করিডোর, এবার করিডোরে কোনো লাইটস নেই, মানে রুমস থেকে যেইটুকু লাইট আসে আর বাইরের জানলা দিয়ে যেইটুকু লাইট আসে সেইটুকু, একটু হাফ লিট এরিয়া টাইপের, আর দূরে লাউঞ্জ রুমটা। লাউঞ্জ রুমটা হচ্ছে পুরো কাঠের, লম্বা মানে সোফার মতন কাঠের, আর চারিদিক জুড়ে জানলা। এবার আমরা বেরিয়ে লাউঞ্জ রুমটায় যাচ্ছি, মানে ওই লাউঞ্জ রুমটাও একটু ভয়ই লাগবে হাঁটার জন্য, কারণ লম্বা লাউঞ্জ রুম তো, হাফ লিট, আর সাউন্ডটা ওখানে গম গম করছে, মানে ইকো করছে। আমার একটু ওখানে যেতেও, আমার মানে একা হলে আমি যেতাম না, আমার ভয় লাগছিল। তো আমি আমার হাজব্যান্ডের হাতটাকে ধরে আমরা গেছি লাউঞ্জ রুমে। লাউঞ্জ রুমে ঢুকে তো বসেছি, খুব সুন্দর মানে চারিপাশ দিয়ে সিনারি দেখা যাচ্ছে। একটা জিনিস আমার লাউঞ্জ রুমেও খটকা লাগলো, লাউঞ্জ রুমের যে জানলাগুলো কিন্তু খোলা যায়, বাট জানলাগুলো ইচ্ছা করে না বর্ডারগুলো সিমেন্ট দিয়ে সিল করা। আচ্ছা, মানে ওটা খোলা যেত, কোনো একটা কারণে ওটাকে সিল করা হয়েছে, কারণ দেখে বুঝতে পারছি সিমেন্ট দিয়ে প্রপার মানে ভালোভাবে কাজও নয়, মানে খুব তাড়াহুড়ো করে সিল করে দেওয়া হয়েছে, এরকম টাইপের একটা দেখে লাগছে। বললাম যে এগুলো সিল কেন গো, তুমি কি কিছু জানো? বলছে যে না আমি তো জানতাম এগুলো খোলা যায়, কিন্তু মানে হ্যাঁ এর আগে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমার হাজব্যান্ড পাইনি যে একবার অনেক বছর আগে এসে থেকেছিল ওর বন্ধুবান্ধবদের সাথে, তখন ওর সাথে কিছু হয়নি,
আর আমার হাজব্যান্ডের রাশটা একটু ভারী, ও একটু সাহসী। আর অন দ্য কন্ট্রারি আমার রাশ খুব হালকা, মানে আমি ভীতু না, বাট আমার রাশটা খুব হালকা। আর আমার সাথে ওরকম কিছু তো হয়ও নি যে আমি ভয়টা পাবো এরকম কিছু, এটাই আমি ভয় পাচ্ছিলাম একটু একটু করে। যাই হোক, এবার লাউঞ্জ রুমে তো বসেছি। এবার লাউঞ্জ রুম থেকে তুমি যদি বাইরের দিকে তাকাও, একটা বড় লন আছে, পাইন রিচটা পুরোটা ঘিরে একটা বড় লন, আর একটা ছোট্ট কটেজের মতন আছে। কটেজটায় আলো জ্বলছে, কিন্তু কটেজটায় কেউ থাকে না। আচ্ছা আচ্ছা, এবার আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো যে দেখো কানাপুষো একটা এসছিল, খবর অতটা জানি না ট্রু কি না, ওই কটেজটায় বোধহয় পাইন রিজের মালিক থাকতো, অ্যান্ড মালিক সুইসাইড করেছিল। কোন কারণে সুইসাইড করেছিল জানি না, এবং এই স্টোরিটা কতটা ট্রু সেটাও জানি না। কানাপুষো শোনা গেছে সুইসাইড করেছিল, তারপর থেকে ওই কটেজটা আর ভাড়া দেওয়া হয় না, বাকি রুমটা ভাড়া দেওয়া হয়। আর কটেজটার আলো জলে ওটাকে ওইভাবেই রাখা হয়, মেনটেন্যান্স করা হয়, কিন্তু কোনো ভাড়া দেওয়া হয় না। এবার আমার ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। এবার দেখছি ঘড়িতে 8টা সাড়ে 8টা মতন বাজছে। এবার আমাকে আমার হাজব্যান্ড বললো যে দেখো ঠান্ডার জায়গা তো, আর তখন দেখছিলাম জোম্যাটোতে হোটেলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, মানে সবই দেখাচ্ছে 30 মিনিটস 40 মিনিটস। তো ও বললো যে একটা কাজ করো, ডিনারটা অর্ডার করে নাও, কারণ আসতে লেট হলো, পরে আবার পেলে না, ডিনারটা অর্ডার করে নাও। আমি অর্ডার করলাম, আমরা রুমে ফিরে এসেছি। ফিরে এসে বসে আমাদের ড্রিঙ্কসের জাস্ট একটা গ্লাস বানানো হয়েছে, বানিয়ে জাস্ট বসে আমরা এমনিই গল্প করছি। জোম্যাটো থেকে ফোন আসলো আধ ঘন্টা পরে যে খাবার এসে গেছে। আমার হাজব্যান্ড নিচে গিয়ে খাবারটা নিয়ে এলো। এবার মেন জিনিসটা এখান থেকে স্টার্ট হচ্ছে, মানে আমার এখনও না, যখন ঢুকেছে আমার হাজব্যান্ড রুমে খাবার নিয়ে, আমি না হঠাৎ করে একটা অদ্ভুত একটা পচা একটা, মানে অনেকগুলো ডিম একসাথে পচে গেলে যেরকম একটা ভটকা গন্ধ হয়, আমি ওরকম একটা গন্ধ না হালকা হালকা আমার নাকে আসছে। বলছি যে এইটা কোথা থেকে আসছে গন্ধটা, এরকম একটা আষ্টে গন্ধ তো এরকম আসার তো কথা না। আমি বললাম যে দেখো তো খাবারটা কি পচা দিয়ে গেল, তাহলে তো কমপ্লেন করতে হবে। ও বললো যে খাবার তো পচা নয়, ইনফ্যাক্ট খাবারের থেকে ভালো গন্ধ বেরোচ্ছে, গন্ধ দেখেই আমার মানে খিদে পেয়ে যাচ্ছে, আর তুমি বলছো পচা। আমি বলছি না গো, তুমি আমাকে দাও, পচা গন্ধ সত্যি। আমি শুকছি দেখছি, মানে ওইটা থেকে কোনো গন্ধ নেই, খাবারটা থেকে মানে ভালো গন্ধটা আমি পাচ্ছি না, কিন্তু কোনো ওরকম স্মেল আমি পাচ্ছি না, কিন্তু একটা স্মেল আমার নাকে আসছে। এবার না আমি বললাম যে দেখো ওটা হয়তো পচা। বলছে না না তোমার হয়তো ওরকম লাগছে। আমি বলছি না আমার পচা লাগছে, বিশ্বাস করো। এবার পচা গন্ধটা না আস্তে আস্তে বাড়ছে, মানে পচা থেকে এখন ওটা কাইন্ড অফ ইঁদুর মরার মতন স্মেল হয়ে গেছে, এত মানে আমি গন্ধটা আমি নিতে পারছি না, সহ্য করতে পারছি না। আমি একবার বেডশিট শুকি আঁকাচা কিনা, আমি একবার পর্দা শুকি, আমি একবার আমাদের জামা কাপড় শুকছি যে ঘামের গন্ধ কিনা, খাবার শুকি, এই শুকি, কোথাও কোনো গন্ধ নেই। এইভাবে না মানে আমাদের মধ্যে একটা কাইন্ড অফ ঝামেলার মতনই হচ্ছে, কারণ আমি ওকে বলতে চাইছি গন্ধ, ও পাচ্ছে না, আমি ওকে বিশ্বাস করাতে পারছি না, কিন্তু আমি তো পাচ্ছি, আর গন্ধটা এত তীব্র আমার আসছে নাকি আমি সহ্য করতে পারছি না। আমি বলছি যে দেখো কিছু না কিছু পচা আছে, আমার বিশ্বাস করো, হয়তো কিছু অ্যানিমেল হয়তো আশেপাশে হয়তো মরেছে বা কিছু, তুমি শোকো। বলছে বিশ্বাস করো কোনো গন্ধ নেই, তুমি কোথা থেকে গন্ধ পাচ্ছ। বাট আমি তো মানে আস্তে আস্তে কাইন্ড অফ পাগলের মতন হয়ে যাচ্ছি, এত গন্ধ, আর গন্ধ না তীব্র আমার কাছে ওটা বাড়ছে। আমি একবার স্টার্টারগুলো শুকি, স্যালাড আছে স্যালাড শুকি, খাবার শুকি, কোথা থেকে মানে এক্স্যাক্ট স্মেলটা আমি পাচ্ছি না, কিন্তু আমি একটা স্মেল পাচ্ছি। এই করে করে তো মানে আমি ওকে বলছি দেখো এই হ্যান ত্যান একই জিনিস নিয়ে ঝামেলা চলছে, গন্ধ গন্ধ গন্ধ। এবার আমাকে ও বললো যে শোনো আমার মনে হয় তোমার শরীরটা ভালো লাগছে না, কারণ এবার ও তখন একটু শান্ত হয়ে গেছিলো। পরে আমাকে ও বলেছে যে ও বুঝতে পেরেছিল ব্যাপারটা, একটু শান্ত হয়ে গিয়ে আমাকে বললো যে দেখো তুমি ছেড়ে দাও, এক কাজ করো, দুগাল খাও, খেয়ে তুমি শুয়ে পড়ো। আমি খাবো কি, গন্ধতে তো আমি নিতেই পারছি না, ওটা খাওয়া তো দূরের কথা। বলছি দেখো আমি খেতে পারবো না, মানে আমার তখন একটা ফিলিং হচ্ছে আমাকে ইচ্ছা করে পচা খাবার খাওয়াচ্ছে, কারণ আমি তো পাচ্ছি গন্ধটা। আমি বলছি দেখো আমি খেতে পারবো না, কিছুতেই পারবো না। বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি খেয়ে নিচ্ছি, কারণ আমার খুব খিদে পেয়েছে। আর না আচ্ছা খাবার আমরা কি অর্ডার করেছি শোনো, পোলাও আর মাটন লাবাবদার, মানে একদম মানে কী বলবো লাজিজ খাবার, মানে এত সুন্দর ওটার গন্ধ হওয়ার কথা, ওটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ডিশেস, এত সুন্দর স্মেল হওয়ার কথা। আমার হাজব্যান্ডও বলছে কি সুন্দর হয়েছে, আমি পচা গন্ধ। আচ্ছা হলো, এবার ও বললো যে আমি খেয়ে নিচ্ছি, আমার খুব খিদে পাচ্ছে, তোমার শুতে হলে তুমি একটু শো, আমি খেয়ে এসে শুচ্ছি। এবার আমি শুয়ে না ওর দিকে হা করে তাকিয়েছি, না খাবারটা খাচ্ছে, পুরো খাবারটা রিলিশ করে খাচ্ছে, মানে ওটা যে বাজে কিছু হতে পারে বা বাজে গন্ধ হতে পারে ওর মুখ চোখ দেখে মনেই হচ্ছে না, আরামসে সুন্দর করে খাচ্ছে, একটু করে স্যালাড নিয়ে খাচ্ছে, মানে সুন্দর যেভাবে মানুষ ভালোভাবে খায় সেভাবে খাচ্ছে।
এবার ওটা দেখতে দেখতে না আমার শরীরটা একটু আমার দুর্বলই লাগলো। আমি ভাবলাম যে এক কাজ করি, আমি ঘুমিয়ে পড়ি, ও এসে শুয়ে পড়বে। আমার চোখটা লেগে গেল, আমি ঘুমিয়ে পড়েছি। ঠিক 3:30 আমার ঘুমটা ভেঙেছে, খিদেতে ভেঙে গেছিলো। কারণ সন্ধ্যে থেকেও কিছু খেতে পারলাম না, দুপুরে লাস্ট আমরা 12:30 না 1টার সময় লাঞ্চ করে চেক ইন করেছি, খিদে পেয়ে গেছে। তখন বাজে 3:30। আমি ওই ফোনের সাইড কিটা টিপে দেখলাম, কিন্তু ঘুম থেকে না উঠে আমি দেখছি রুমে না কোথাও কোনো পচা গন্ধ নেই, আর কোনো মানে যেইভাবে আমি শুয়েছি নাকে পারলে আমি বালিশ চাপা দিয়ে ঘুমিয়েছি, আর উঠে দেখছি কোনো স্মেল নেই। বললাম যে কী হলো কেসটা, তাহলে বোধহয় খাবারগুলো বাইরে রেখে দিয়েছে, সেই জন্য হয়তো আর স্মেল আসছে না। এবার আমি শুয়ে আছি, কিছুতেই ঘুম আসছে না, আমার এত খিদে পেয়েছে। আমি ভাবলাম একটা কাজ করি, ও হয়তো পুরোটা খাইনি, ওরই তো এটাও অসুবিধা নেই, আমি তাহলে ওখান থেকে একটু খেয়ে নিই, কারণ আমি শুতে পারছি না, আমার খিদে পেয়েছে। আমি বাইরে বেরোলাম, যেখানে খাবারের প্লেটগুলো রাখা, দেখলাম খাবার সব শেষ হয়ে গেছে, খেয়ে নিয়েছো, ঠিক আছে। এবার আমি আসবো, তখন আমি ভাবলাম যে এবার একটু খাবারটা শুকে দেখি তো, কারণ গ্রেভি টেভি তো তখনও লেগে আছে, খাবার শেষ বাট গ্রেভি টেভি তো লেগে আছে। যে আমি দরজা খুলে গেলাম, খাবার থেকে তো কোনো স্মেল পেলাম না, একবার শুকে দেখি তো খাবারটা শুকলাম, কোনো পচা গন্ধ নেই, ভালো খাবারের গন্ধ। আমার তখন মানে ভাবছি যে ঠাকুর, মানে যদি ওটা পচা থাকতো বাই দ্যাট টাইম তো 3-4 ঘন্টা তো আরও পেরিয়ে গেছে, ওটা তো আরও পচে যাওয়ার কথা, ভালো গন্ধ বেরোচ্ছে। কারণ এটা নর্মাল, কারণ শীতের জায়গায় তো খাবার পচে না, তখনও ভালো গন্ধই আসার কথা, বাট আমি তো পেয়েছি পচা গন্ধটা, তখন কোনো স্মেল নেই। আর ওই সময় না ওটা তারপরে হচ্ছে করিডোরটা, আমার ভয় লেগেছে, আমি ঢুকে গেছি দরজা বন্ধ করে। এবার আমি ভাবলাম ওকে আমি একটু ডাকি যে দেখো না, আমি কোনো পচা গন্ধ পাচ্ছি না, কিন্তু আমি তখন তো পাচ্ছিলাম, কি হলো? এবার দেখছি ও অঘরে ঘুমাচ্ছে, যে না থাক, ওকে এখন ডিস্টার্ব করবো না, কারণ সকালবেলা আমাদের তো রওনা দেওয়ার কথা। আমি ভাবলাম আমি শুয়ে পড়ি, বসে আমি চুলটা বাঁধছি যে বেঁধে শোবো। আচ্ছা, কি বললাম আমি, আমাদের যে খাটের যেখানে হেলান দেওয়ার জায়গাটা, মাথার জায়গাটা, পেছনে ওয়াল, তার 2 দিকে জানলা, উঁচু পাইন ফরেস্ট দেখা যায়। আমি এই দিকে বসেছি, আমার এই দিকে একটা জানলা, বসে আমি চুলটা বাঁধছি। এবার একটা জিনিস বুঝবে, ধরো আমি সামনের দিকে তাকিয়ে আছি, বাট পেরিফেরাল ভিশনে এদিকে যদি আমাদের কেউ তাকিয়ে থাকে, ওটা কিন্তু বোঝা যায় যে তাকিয়ে আছে। আমি চুলটা বাঁধতে না আমার ফিল হলো এই জানলাটায় একটা কালো অবয়ব দাঁড়িয়ে আমাকে দেখছে কনস্ট্যান্ট। এবার এটা কিন্তু খুব স্ট্রেঞ্জ, কারণ আমরা 4 তলায় ছিলাম, ঠিক আছে, বাইরে পাইন ফরেস্ট, মানে ওখানে কোনো মানুষের থাকলে ঝুলে থাকতে হবে, কিন্তু সে দাঁড়িয়ে আছে, ওখানে কোনো মানুষ থাকা সম্ভবই না, কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। আর আমি না চুলটা না বাঁধছি, কিন্তু আমি তো বুঝতে পারছি এখানে আছে, আমার তো বুক ধুক করছে। আমি না ভাবলাম আমি কি একবার তাকাবো নাকি তাকাবো না, চোর ফোরও তো হবে না, আমি কি একবার তাকাবো? তাই আমি ভাবলাম তাকাই। আমি জাস্ট তাকালাম, ওটা সেট করে চলে গেল। আমার তো মানে ভয়, হাত পা ঠান্ডা হয়ে গেছে, আমি হাত পা নাড়াতে পারছি না, মানে কী বলবো, আমি আমার হাজব্যান্ডকে কিছুভাবে জড়িয়ে ধরে চাদর মুড়ি দিয়ে আমি চোখ বন্ধ করে ঘুম, মানে আমি কিছুতেই চোখ খুলবো না, আজকে যাই হয়ে যাক আমি চোখ খুলবো না, যেই আমাকে ডাকুক সকাল অবধি আমি চোখ খুলবো না, আমার এত ভয় লেগেছে। আর আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে মেনশন করিনি, রুমটা না, আমি যখন রাত্রেবেলা উঠেছি 3:30-র সময়, বেশ ঠান্ডা, খুবই ঠান্ডা লাগছে। বাইরে যখন আমি গেছিলাম খাবারগুলো চেক করতে, বাইরের টেম্পারেচারটা কিন্তু কম্প্যারেটিভলি কম ঠান্ডা ছিল, যখন কি বাইরেটা কিন্তু অনেকটা জায়গা, ওটা বেশি ঠান্ডা হওয়ার কথা। মানে টেম্পারেচারটা ওখানে ঠান্ডা, কিন্তু ওরকম কনকন করছে না, আমাদের রুমটা কিন্তু কনকন করছে ঠান্ডায়। এবার আমি আস্তে আস্তে সব আমি 2+2 4 করছি মাথার মধ্যে, যে না বাবা খুব অন্যায় হয়ে গেছে, কী করতে যে ফান করতে এখানে আসতে গেলাম, কি দরকার ছিল যেচে পড়ে নিজে বাস নেওয়া, কেন করলাম। চোখ বন্ধ করে আমি শুয়ে গেছি। সকালবেলা উঠে আমার হাজব্যান্ড আমাকে তুলেছে ঘুম থেকে, আমি তখন ওকে এই ব্যাপারটা বলিনি, কি মানে বলবো কি, আমার তো ভয় লাগছে। ও বললো যে দেখো রেডি হয় না, আমাদের তো গাড়ি চলে আসবে। আমি সকালে উঠে খাট থেকে নেমে ওয়াশরুম যাচ্ছি, সব কিছুই করছি, আমার না এক তো শরীরটা একটু খারাপ লাগছে, আর সেকেন্ড হচ্ছে না আমার শরীরটা অদ্ভুত ভারী লাগছে। মানে একটা জিনিস ফিল করবে, আমরা যখন কোথাও গেলে সুইমিং পুলে নামি, সুইমিং পুল থেকে উঠে দেখবে একটা শরীরটা একটু ভারী লাগে না, আমার পুরো ওরকম একটা ফিলিং হচ্ছে। কি হলো, মানে এটা খুব অদ্ভুত, মানে শরীর খারাপ হলে শরীর ভারী তো লাগে না, মানে আমার লিটারালি তখন ফিলিং হচ্ছে আমার মাথার ওপর কেউ 100 কিলো চাপিয়ে দিয়েছে, মানে ভারী কোনো ব্যাগ নিয়ে হাঁটলে যেরকম একটা ফিলিং হয়, আমার ওরকম ভারী লাগছে।
বাট তাও আমি কিছুভাবে আস্তে আস্তে ঘিসতে একবার ওয়াশরুম যাই, একবার খাটে এসে বসি, দেখলাম আমার হাজব্যান্ডই সব গোছাচ্ছে, আমি যোকে একটু হেল্প করব, আমার শরীরের অবস্থা ওরকম নেই। বসে আছি, আবার ওই শরীরটা খারাপ বলে না, আমার মুডটা আবার খারাপ হয়ে যাচ্ছে অদ্ভুতভাবে। আমার সব কিছু বিরক্ত লাগছে, জানলা দিয়ে আলো ঢুকছে বিরক্ত লাগছে, জলের আওয়াজ পড়ছে বিরক্ত লাগছে। মানে একটা এত খারাপ জিনিস আমি বলছি, আমি ফায়ার প্লেসটার সামনে দাঁড়িয়েছিলাম, জলের বোতলটা ওখানে রাখা, এবার আমার হাজব্যান্ড খাটে, ও জাস্ট আমাকে বললো আমাকে একটু বটলটা পাস করতো, আমি একটু খাবো। আমি না বোতলটা ওর মুখে ছুঁড়ে মারলাম আর বললাম নাও গেল। আচ্ছা, মানে আমি আমার হাজব্যান্ডের সাথে এরকমভাবে কথা বলবো আমি কোনোদিন ভাবতেও পারি না। আমি তখন ওরকম করেছি, আমার মধ্যে না মানে এমন একটা টু ডিফারেন্ট সত্তা চলছে, মানে একবার আমি ওটা করছি, তারপরে আমার গিল্ট লাগছে, তারপরে আমি আবার ওরকম একটা কিছু বলে দিচ্ছি, আবার আমার গিল্ট লাগছে, মানে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। হলো, এবার সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরা বেরোলাম। এবার আমাদের গাড়ি মোটামুটি 2 ঘন্টা পরে আসতো, আর পাইন রিচ হোটেলটা হচ্ছে ম্যাল রোডের একদম স্টার্টিংয়ে। তো আমরা লাগেজটা বাইরে যেখানে রিসেপশন থাকে আমরা সেখানে রেখে দিয়েছিলাম, আর মানে যখন গাড়ি আসবে সেখান থেকে নিয়ে আমরা আর কি বেরিয়ে যাব, আর ওই দুটো টাইম মানে ওই 2 ঘন্টা আমরা একটু ম্যাল রোডে একটু ঘুরতাম এটা প্ল্যান ছিল। আর বেরোনোর সময় আমার হাজব্যান্ড রিসেপশনিস্টকে বলে রেখেছিল যে আমার সঙ্গে তো আমার মিসেস আছে, এবার আমরা তো অনেকটা দূর জার্নি যাব, আমরা কলকাতা যাব, তো ওনার যদি ওয়াশরুম ইউজ করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে একটা কোনো রুম বা ওয়াশরুম ইউজ করতে দেবেন। বললো যে স্যার কমন ওয়াশরুম তো নেই, তো আমরা একটা রুম খুলে দেবো নিচের ফ্লোর থেকে, আপনারা সেটা ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে। এবার আমাকে বাইরে নিয়ে গেছে ম্যাল রোডে, এবার আমি যে হাঁটতে পারছি না, শরীরটা খারাপ লাগছে বলে আমাকে একটা জায়গায় বসিয়েছে। এবার ওখানে সমস্ত লোকজন ঘোরাফেরা করছে, দেখলে হয়তো ভালো লাগবে। আমি বসে আমি ওকে বলছি শোনো না, চলো না হোটেলে যাই, আমার এখানে ভালো লাগছে না, চলো না হোটেলে যাব। আমার ও বলছে যে তুমি তো এই চেক আউট করলে, আমরা তো শপিং করবো, আমরা এত কিছু প্ল্যান করলাম, তুমি এখনই আবার হোটেলে যাবে কেন? না নিয়ে চলো না, আমি হোটেলে যাবো। মানে আমি লিটারালি মানে ও আমাকে পরে বলেছিল এমন আমাকে দেখে মনে হচ্ছে আজ আমাকে হোটেলটা টানছে। আচ্ছা, ও ভালো কথা বলছে, সেলফি তোলা হচ্ছে, আমার মন হোটেলের দিকে, আমি হোটেলে যাব। কন্টিনিউ একই কথা, মানে লিটারালি না অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ওকে কাকুতি মিনতি করছে আমাকে হোটেলে নিয়ে চলো, শুনছে না। তারপরে আমি আবার রেগে যাচ্ছি, তুমি আমাকে নিয়ে যাবে না, আমি একা চলে যাব, হোটেলে কন্টিনিউ একই কথা বলে যাচ্ছি। ও তো আমাকে নিয়ে যাবে না, বলে দেখো আমি তোমাকে এখন নিয়ে যাব না, তুমি এখন এখানটা ঘোরো, আমরা যখন চেক আউট হয়ে গেছে আমরা একেবারে লাগেজ নিয়ে বাড়ি চলে যাবো, তোমাকে আমি হোটেলে এখন আর নিয়ে যাব না, দরকার নেই, এখানটা এত সুন্দর পরিবেশ, ঘোরো না, ভালো লাগবে। সামনে দিয়ে ঘোড়া যাচ্ছে, ঘোড়ার গা থেকে একটু স্মেল আসে, বাট এমনও কি স্মেল আসে যে মানুষ পাগলের মতন করবে, আর বেশ ডিস্টেন্স থেকে যাচ্ছে ঘোড়াটা, ওই ঘোড়া থেকেও নাকি আমার খুব বাজে স্মেল আসছে, মানে আমি পাগলের মতন করছি, ইস গন্ধ, মানে এমন করছি, লোকজন না ফিরে আমাকে দেখছে, ভাবছে কেমন ন্যাকা, বেশি মানে আমার কাছে না আসছে তখন স্মেলটা, কিন্তু অনেকটা দূরে, কিন্তু ঘোড়াটা অতটা ওভারিয়া কিন্তু আমার করার দরকার নেই, মানে আমার কাছে স্মেলটা তখন সেরকমভাবে আসছে। বলে যাচ্ছে ঠিক আছে চলো আমরা একটু শপিং করি, তোমার তাহলে একটু মনটা ভালো লাগবে, একটু কষ্ট করেই চলো। আমরা ম্যাল রোডে যে দোকানগুলো যেখানে থাকে মার্কেটটা, সেখানে আস্তে আস্তে আমি যাচ্ছি, ও আমাকে আস্তে আস্তে ধরে নিয়ে যাচ্ছে। আমি বললাম যে দেখো আমার না খুব বমি পাচ্ছে, আমাকে তুমি হোটেলে নিয়ে চলো, নাহলে আমার না রাস্তায় বমি হয়ে যাবে। এবার ও না তখন ওই জিনিসটা অতটা বিশ্বাস করতে পারিনি, ও ভাবছে আমি বাহানা দিচ্ছি হোটেলে যাওয়ার জন্য, কারণ ও তো বুঝতে পারছি কিছু একটা সমস্যা, বাট আমার তখন সত্যি বমি পাচ্ছিল। এবার ও বললো যে আচ্ছা ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি সামনে একটা দোকান থেকে তোমার জন্য একটা জলের বোতল কিনে আনছি, কারণ কালকে রাত থেকে তো কিছু খাওনি, সকালেও কিছু খাওনি, গা গোলাচ্ছ হয়তো কিন্তু বমি হবে না, কারণ তুমি কিছু খাওনি, তোমার বেরোবেটা কি, জলও খাওনি যে জল বেরোবে। এবারও গেছে, ওই সময় না হঠাৎ মানে আমার না কীরকম একটা ফিলিং হলো, পুরো পায়ের নখ থেকে মাথা অবধি পুরো এরমভাবে উঠে না, আমি মানে পুরো ওক করে আমার পুরো মানে বমিতে ভাসিয়ে দিচ্ছি, আমি কন্টিনিউ বমি করাচ্ছি একদম রাস্তার মধ্যে, সবাই দেখছে, কন্টিনিউ বমি, মানে মানুষের এত তো বমি হয় না, মানে কি 1-2 বার হলো বমি, ওক উঠলো, তারপরে তো আস্তে আস্তে কমে যায়, আমার ইন্টেন্সিটি কমছে না, আমি করেই যাচ্ছি বমি, মানে আমার হাজব্যান্ড এসে আমাকে হা করে দেখছে যে কী, মানে হয়তো কিছু খাইনি তো বেরোচ্ছেটা কি, বমি করে যাচ্ছি করে, মানে একসাম পরে না শুধু জল বেরোচ্ছে মুখ থেকে, আর পিত্তি নয়, কারণ পিত্তিতে দেখবে একটা টেস্ট হয়, তো পিত্তি বমি হলে কোনো টেস্ট নেই, জাস্ট বমি করে যাচ্ছি।
আচ্ছা, ওখানে একটা ফরেন কাপল ছিল, ওরা আসলো, ওরা আমাকে টিস্যু পেপার, চুইংগাম, জল ওরা ওসব দিল, দিয়ে আমার হাজব্যান্ডকে বললো প্লিজ টেক কেয়ার অফ হার, শি ইজ নট ফিট ফর ট্রাভেল, প্লিজ টেক হার টু সামওয়্যার, শি নিডস টু রেস্ট। এবার আমার হাজব্যান্ড তখন অগত্যা মানে বুঝতে পারছে না তো আমি এমন করে বমি করছি, দুর্বল হয়ে গেছি, চোখ ফোক আমার মানে অলমোস্ট বন্ধ হয়ে যায়, মানে আর কাঁপছি আমি, মানে শিভার করছি প্রপার, হ্যাঁ, মানে আমি দাঁড়াতেই পারছি না, হাঁটুগুলো ফোল্ড হয়ে গেছে, মানে হাঁটু ফোল্ড হয়ে গেছে, মানে সোজা হয়ে যে আমি দাঁড়াবো সেরকম অবস্থা নেই। তার মধ্যেও আমার হাজব্যান্ড আমাকে বললো দেখো এখানে একটা রেস্টুরেন্ট আছে, তুমি ওখানে একটু বসবে, না আমি হোটেলে যাব। একটা মানুষ বমি করছে, তার শরীর চলছে না, আমাকে তো তখন তো আমি আর মানে আমাকে তো আমার হাজব্যান্ড যেখানে নিয়ে যাবে আমি তো সেখানেই যাব। আমার ওই সময়তেও আমার মন কি আমি হোটেলে যাব, মানে অ্যাজ ইফ আমার বমি হোক যাই হোক আমি ওখানে যাব। আমার হাজব্যান্ড দেখলো অগত্যা কিচ্ছু করার নেই, আর কোথাও যাবে না, হয়তো অজ্ঞান হয়ে যাবে রাস্তায়, নিয়ে যাই। তারপরে নিয়ে গেল, নিয়ে গিয়ে রিসেপশনিস্টের সাথে কথা বলছে যে কোন রুমটায় দেবো, চাবি দেবে। ও আগে গেছে, আমি আস্তে আস্তে পেছনে আসছি, কারণ আমি তো স্লো হাঁটছি। আমি না মানে গেট থেকে ভেতরে সোজা দৌড়, আচ্ছা, মানে বাচ্চারা যেরকম দৌড়ায় আমি সেরকম করছি, মানে অ্যাজ ইফ আমি ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। জাস্ট গেট থেকে, আর লম্বা করিডোর, আমি গেট থেকে সোজা দৌড়, মানে আমি কোনো একটা ঘরের মধ্যে ঢুকবো। এবার বাই দ্যাট টাইম আমার হাজব্যান্ড চাবিটা নিয়ে এসছে পেছনে, দেখছে আমি একবার এই রুমে নক করি, এবার এই রুমে নক করছি, এবার সামনের রুমে, মানে একটা কোনো দরজা আমাকে খুলে দাও, আমি ভেতরে ঢুকবো। হাজব্যান্ড তো শান্ত চুপচাপ, আমার সাথে কোনো কথা বলছে না, একটা রুম খুলে দিল, খুলে নিয়ে গিয়ে আমাকে বললো তুমি একটু রেস্ট করো, একটু শো, দেখো তুমি ঘুমোতে পারো কি না। এবার আমাকে আমি শুয়েছি। এবার ও বাথরুমের রুমের দরজা ফরজা লক করে বাথরুমে গেছে, টয়লেট করবে। বাথরুমে হচ্ছে একটা মানে দুটোই টয়লেটের জায়গা, একটা ওয়েস্টার্ন আছে একটা ইন্ডিয়ান আছে, ঠিক আছে। এবার ও গেছে, দরজাটা বন্ধ করেনি, কারণ আমি এবার আছি, ধরো একটা কোনো সমস্যা হলো, আমি এতে আওয়াজ ফাওয়াজ করলেও যাতে শুনতে পাই, দরজাটা লাগাইনি। টয়লেট হয়ে গেছে, আমার না হঠাৎ করে খুব জোর টয়লেট পেলো, মানে কীরকম ফিলিংটা আমি বোঝাই, ওরকম মানে অ্যাজ ইফ আমি 10-12 ঘন্টা টয়লেট করিনি, তারপর মানে এমন আমার জোর টয়লেটটা পেলো। আমি কিন্তু করে বেরিয়েছি হোটেল থেকে, 2 ঘন্টাই হয়েছে। আমি ঢুকে গিয়ে সোজা যেটা ওয়েস্টার্ন যেটা, সেখানে বসে আমি টয়লেট করছি। টয়লেট করতে করতে না আমার একটা ফিলিং হচ্ছে, আমি ওকেও বলছি আমার না ভেতর থেকে একটা কিছু বেরিয়ে যাচ্ছে, মানে এমন একটা ফিলিং হচ্ছে, মানে এটা কিন্তু হয় অনেকক্ষণ টয়লেট চেপে রেখে করার পরে এই ফিলিংটা হয়, আমি কিন্তু কিছুই চাপিনি, আমি জাস্ট 2 ঘন্টা আগে আমি কিন্তু করে গেছি, ওরকম আমার একটা ফিলিং হচ্ছে। ওরে দেখো এসব নিয়ে কিছু ভেবো না, তোমার হয়তো পেয়েছিল, শরীরটা তো ভালো নেই, জলও খেয়েছো, সেই জন্য হয়তো ছাড়ো, একটু রেস্ট করো, তারপরে আমরা বেরিয়ে যাব। ফ্লাশ করে জাস্ট আমি বেরোবো, আমার আবার বমি পেলো। আমি সোজা ওই যে ওয়েস্টার্নটা, আমি একদম সিটেই নেমে গিয়ে আমি ওখানেই বমি করছি, অ্যান্ড দিস টাইম বমিটা কালো, আচ্ছা, পিচ ব্ল্যাক নয়, বাট কালো ময়লা বেরোচ্ছে মুখ থেকে, মানে লিটারালি দেখে মনে হয় পাক বেরোচ্ছে, মানে আমি যদি ওটাকে ছবি তুলে রাখতে পারতাম বুঝতে পারতাম, পুরো পাক বেরোচ্ছে মুখ থেকে কন্টিনিউ। আমার হাজব্যান্ড না মানে ওর হাত পা ঘেমে যাচ্ছে, আমাকে ধরে রেখেছে, আমার মুখ থেকে পাক বেরোচ্ছে, মানে দেখে মানে তুমি যদি পরে গিয়ে যদি ওই সিটটা দেখতে মনে হচ্ছে কেউ 1 বালতি কাদা জল ঢেলে দিয়েছে বোধহয়। এবার মানুষের খাবার কতই মানে মানে কতটাই বা পচবে যে ওরকম রঙের বমি বেরোবে, পুরো কালো ময়লা। এবার আমি তো কিছু এক তো খাইনি, তার মধ্যে কনস্ট্যান্ট বমি করে যাচ্ছি, এক তো রাস্তায় করলাম সেটা তাও নর্মাল ছিল, জল টল বেরোচ্ছিল, এটা বেরোচ্ছে কালো, আর অস্বাভাবিক একটা আষ্টে গন্ধ, মানে বমির একটা গন্ধ হয় বাট ওটা না অদ্ভুত, মানে কি বলবো, একটা অদ্ভুত আষ্টে পচা, মানে কাঁচা মাংস এরকম টাইপের আমার একটা স্মেল আসছে। ও ফ্লাশ টাশ করলো, আমি রুমে এসছি, ব্যাস আবার আমি স্মেল পাচ্ছি, আষ্টে গন্ধ। আমি এবার খাট শুকি, পর্দা শুকি, মানে পাগলের মতন করছি। আমার হাজব্যান্ড না চুপচাপ দাঁড়িয়ে আমাকে দেখছে, পাগলের মতন করছি আমি, এবার এদিক দৌড়াই, এবার ওদিক দৌড়াই, এই শুকি ওই শুকি, পর্দা শুকছি, বেডশিট শুকছি। এবার আমাকে ও বললো যে দেখো তুমি একটু চুইংগাম খাবে কি, আমি চুইংগাম নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম, চুইংগাম থেকেও নাকি বাজে গন্ধ, এটা হয়, এটা সম্ভব, চুইংগাম থেকেও বাজে গন্ধ, মানে কি বলবো, আমি মানে এমন করছি যে আমি হয়তো জানলা দিয়ে বেরিয়ে যাবো, আমি এমন করছি, ও আমাকে ধরে রাখতে পারছে না, গন্ধ। তখনও আমাকে একটা জিনিস বললো যে নাও তো তুমি একটা কাজ করো, তুমি আমার হাতটা একটু শোকো, তো তুমি আমার গাটা শোকো, মানে এখানেই হয়তো মানে বিয়ের বন্ধন বা ভালোবাসার এই যে পবিত্র হয়, ওটা আমি এটা থেকেই বুঝেছিলাম। হাতটা শুকতে বললো, আমি ওর হাতটা শুকছি না, মানে আমার সত্যি না
কিরকম যেন একটা ঘুম ঘুম এসে যাচ্ছে। জাস্ট আমি হাতটা শুকছি, ওর জামাটা শুকছি, সেখান থেকে কোনো স্মেল নেই, বাকি রুমের স্মেল। শুকতে আমি হাতে ঘুমিয়ে পড়েছি, একদম ঘুম, মানে অজ্ঞানের মতন, জাস্ট ধপ ঘুম। এবার ও হাতটাকে ওইভাবেই রেখে দিয়েছে আধা ঘন্টা, কারণ শরীর নিলে আমি যদি উঠে যাই। বসে আছো, আমি ঠিক আধ ঘন্টা পরে উঠলাম। উঠে কোনো রকমের স্মেল টেল আমি পাচ্ছি না, কিন্তু আমি খুব একটু অদ্ভুত একটা ঘোরের মধ্যে আছি। মানে দেখবে, মানে খুব নেশায়, খুব রাত করে ঘুমোলে পরদিন সকালে কিরকম একটা হ্যাংওভারের মতন হয়ে থাকে না, মানে কি হচ্ছে সব দেখতে পাচ্ছি কিন্তু কিছু বুঝতে পারছি না, এরকম আমি একটা ঘোরের মধ্যে আছি। তার মধ্যে আমি দেখছি আমার হাজব্যান্ড সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে আমাকে নিয়ে বেরোচ্ছে। বেরিয়ে রিসেপশনিস্টের সঙ্গে কথাও বলছে, কী কথা আমি বুঝতে পারছি না, আমি জাস্ট দেখছি কথা বলছে। আমি মানে চুপ করে দাঁড়িয়ে আছি, যা হচ্ছে হচ্ছে, ফাইন। এবার আমাকে ও জোর করে গাড়িতে তুলে ওর আমি কোলে শুয়েছি। এবার যে ড্রাইভার ছিল ভূপেনজিকে ভূপেনজি জিজ্ঞাসা করছে যে ভাবি কা তবিয়ত খারাপ হুয়া হ্যায় ক্যা, ভাবি এসে সো রহি হ্যায়। ও তো বহুত আচ্ছি মুড মে থি আনে কে টাইম, কারণ আসার সময়তেও এসছি, মানে আমি তখন প্রপার ব্লগ টক করছি, হ্যাঁ, সুন্দর একটা মুডে, অথচ আমি ওখানে শুয়ে আছি। তখন এবার ও বলছে, হ্যাঁ, যে এই ইনসিডেন্টটা, মানে আমি এক্স্যাক্টলি তখন আমি মানে আর কি রিকল করতে পারছি না, বাট আমি বুঝতে পারছি যে ও জিজ্ঞাসা করছে আমার কী অবস্থা। ও তারপর স্টোরিটা বলছে। তখন মানে ও নিশ্চয়ই বলেছিল যে পাইন রিজে থেকেছি বা কিছু। তখন মানে আমি একটা ধুন্দলাভাবে আমার মনে আছে ওই ড্রাইভারজি বলছে, আরে ওয়াহা কিউ, এরম করে বলছে, আরে यार आप लोग वहाँ क्यों, इतने सारे होटल्स थे वहाँ क्यों, এরকম করে বলছে। হ্যাঁ, এবার আমার হাজব্যান্ড কী বলবে তো কিছু বুঝতে পারছি না। বলছে ঠিক আছে आप चलिए, उसका मतलब प्रॉपर होश आने से पहले उसको लेके जाते हैं। এবার আমি তো শুয়ে আছি, ঘুমাচ্ছি। এবার ঠিক আমরা শিলিগুড়ি, মাঝখানে ঠিক যখন 1 ঘন্টা হয়ে গেছে, আমার একটু ঘুমটা ভেঙেছে, আবার বমি করব আমি। আমার হাজব্যান্ড বলছে যে তুমি যে এত বমি করছো, তোমার কোথা থেকে আসছে বমিটা, বলবে আমাকে একটু। আমি বলছি না, বিশ্বাস করো আমি বমি করব। গাড়ি থেকে নামালো, করলাম আমি বমি, কিন্তু অল্প একটু বমি হলো, মানে এফেক্টটা যতদূর আমি বুঝলাম কমে গেছিলো, অল্প একটু আমার বমি হলো। কিন্তু তখন না আমার একটা গা গোলানি ভাবটা আছে, কারণ অনেকবার বমি করলে যেরকম একটা গা গোলানি ফিলিং হয় সেরকম। এবার আমরা ঠিক শিলিগুড়ি এসছি। শিলিগুড়ি এসে দেখছি আমাদের যে বাস, আমরা স্লিপার বুক করা ছিল, বাস আসতে এখনও 2 ঘন্টা, মানে আমরা 5টায় এসে গেছি, 7টায় বাস। আমি বললাম যে দেখো আমরা চলো একটা হোটেল নিই, এখানে হোটেল নিয়ে একটু শুই, কারণ আমি এখন 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো না, আর ওখানে বসারও জায়গা নেই, কারণ প্রচুর লোকের ভিড়, আমি বসবো কোথায়। বলে যাচ্ছে ঠিক আছে, আমি একটা হোটেল নিচ্ছি। এবার একটা হোটেলে কথা বললাম যে আমরা তো 2 ঘন্টাই থাকবো, কিন্তু ওরা ফুল চার্জই নিল। ঠিক আছে, নিয়েছে। রেস্ট করে এবার উঠবো। তখনও আমার না, ও বলেছে তুমি কিছু খাবে? আমি বললাম যে আমি এখন কিছু খাবো না, আমার খাওয়ার ইচ্ছা নেই। ঠিক আমরা শিলিগুড়ি থেকে কলকাতা আসার জন্য মাঝখানে ঠিক 12টা নাগাদ ওরা একটা স্টপ নেয়, লোকে ডিনার করবে। ঘুমটা আমার ভেঙেছে 12টার সময়, আমার শরীর একদম ফিট, আচ্ছা, একদম ফিট, কিছুই নেই, খিদে পাচ্ছে, মানে আমি গেছি যেই মুডে একদম সেরকম, কোনো গা গোলানি ভাব নেই, কিচ্ছু নেই, শরীর আমার একদম, ইনফ্যাক্ট আমার মানে এনার্জি ফুল, ছবি তুলবো, নামবো, হ্যাঁ ওরকম। হাজব্যান্ড আমাকে বলছে তুমি তাহলে কি ঠিক হয়ে গেছো, তোমার বমি পাচ্ছে না, মানে আমার পেছনে লাগছে আর কি একটু। আল্লাহ যে না গো, আমার বমি পাচ্ছে না, আমার ভালো লাগছে, আমরা একটু নামি, চলো একটু ঘুরি। রুটি মাংস আনালো, খেলাম দিলাম, ভালোভাবে খেলাম, অদ্ভুতভাবে আমার শরীরটা ফিট। এবার ওই সময় আমি কি করেছি আমার এক্স্যাক্ট মনে ছিল না। আমার হাজব্যান্ড আমাকে পুরো জিনিসটা বলে, পুরো গল্পটা। মানে ওই দিন, মানে সত্যি ও যদি আমার সঙ্গে না থাকতো কী যে হতো আমি জানি না। আর একটা কথা, মানে আমি একদম কি বলবো, মানে আমি দার্জিলিংয়ে যদি গিয়ে দেখি আর কোনো হোটেল নেই, আমি কলকাতা ব্যাক চলে আসবো। আমি কোনো দিন পাইনি যে আমি আর পা দেবো না। মানে কী যে ফান, মানে কেন যে ফান করতে, কোনো ফান তো হলোই না, যা এক্সপিরিয়েন্স করলাম। মানে তারপর আমি না অনেক রাত আমি না ঘুমোতে পারিনি, কারণ ট্রমাটা থেকে যায়। মানে আমি যখনই ঘুমোতে যেতাম আমার একটা ফিলিং হতো যে আমাকে হয়তো কেউ দেখছে, মানে হয়তো নেই সেটা, কিন্তু অনেক রাত, মানে মোটামুটি 1-2 সপ্তাহ আমার মানে ভালো করে আমি ঘুমোতেই পারিনি, আমাকে একটা কেউ দেখছে। এবার আমরা ফিরে ওই পাইন রিজটা নিয়ে না আমরা একটু রিসার্চ করলাম, গুগলের রিভিউজ, সব রিভিউজ বাজে, সব। কেউ লিখেছে যে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা গেছিলো, বাচ্চার শরীর খারাপ হয়ে গেছে। কেউ লিখেছে পাশের রুমটা খালি ছিল, কিন্তু পাশের রুম থেকে চিৎকারের আওয়াজ নাকি।
কেউ লিখেছে যে মানে ওটা তো উডেন ফ্লোরস, হাঁটলে একটা ক্যাচ 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 করে আওয়াজ হয়, নাকি করিডোরে বেরিয়ে দেখেছে কেউ নেই কিন্তু ক্যাচ 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 করে হাঁটার আওয়াজ পেয়েছে অনেকক্ষণ ধরে, মানে তখন চেক করতে বাইরে গেছে দেখেছে কেউ নেই। আর আমরা ভাবছি যে এই রিভিউগুলো যদি একটু আগে পড়ে নিতাম, হন্টেড দেখে চলে গেছি, রিভিউ না দেখে জাস্ট হন্টেড দেখে, এই কারণেই ভেবেছি কিছু হবে না, আর যা হলো বাবা, আমার এখনও না মানে তোমাকে যে বলছি আমার পুরো গায়ে কাটা লেগে আছে। আমি যে কি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স করেছি, মানে আমি মুখে বলে কতটা বোঝাতে পারছি জানি না। ওই সময় যখন ওই অবয়বটা আমার এখানে দাঁড়িয়ে ছিল না, আমি তো ভাবছিলাম ভাই এবার আমি মরে যাব, আমার হার্টটা এবার মুখ দিয়ে বেরিয়ে যাবে, এবার আমি শেষ। এই কারণেই অনেকে বলে যে এরকম হন্টেড আমরা যখন হোটেলের ঘটনাগুলো আনি তখন অনেকে বলে যে দাদা নাম বলো নাম বলো। হ্যাঁ, আমি ওই জন্য নাম নিয়েই বললাম, এই কারণেই আমরা নামটা কেটে দিই, কারণ অনেকে এরকম আছে যারা হন্টেড এক্সপিরিয়েন্স করতে যায়। এখন মানুষ যেহেতু এত ঘটনা শোনে তার কারণে অনেকে আছে এক্সপিরিয়েন্স করতে চলে এইখানে যাব, কিন্তু গিয়ে যে বিপদও হতে পারে এটা ভাবে না, যেটা তোমার সাথে হয়েছে আর কি। মানে আমার জায়গায় যদি একটা কোনো ছোট শিশু থাকতো, তার যদি এটা হতো তাকে আমরা নিয়ে কোথায় যেতাম, কি করতাম? হ্যাঁ, আমাদের সাথেও রিসেন্ট আমরা ঋষভে গেছিলাম, ঋষভ আর কাফের গাঁওতে, এই সাবস্ক্রাইবারদের সাথেই ইচ্ছে গাঁওতে সাবস্ক্রাইবারদের সাথেই ট্যুর ছিল। ইচ্ছে গাঁওতে কিছু হয়নি, বাট ঋষভে হয়েছে। ঋষভে হয়েছে, আমি বেরোইনি, অরিত্র আর একজন যে ইউটিউবার আছে অরিত্র, ও বেরিয়েছিল, আর আমাদের একজন গেস্ট আছে দেবদীপ মিত্র, সেও আমাদের সাথে গেছিল। তারা দুজন ওই ঋষভের যে হোমস্টেটাই ছিলাম তার বাইরে থেকে দেখতে পেয়েছিল। হোমস্টের বাইরে কেউ একজন এরকমভাবে জাস্ট একটা মানে কালো অবয়ব এরকমভাবে নড়ছে, জাস্ট এরকম। তারপর ওরা মানে দেখো আমরা যতই ঘটনা বলি ভয় তো আমাদেরও লাগে না, তো ওরা ঢুকে গেছে সঙ্গে সঙ্গে। দেবদীপদা তাও বেরিয়ে একটু দেখেছিল, অরিত্র সঙ্গে সঙ্গে ঢুকে গেছে, কারণ যতই হোক মানে ভয় লাগলে মানুষ বেরোবে না সেই জায়গায়। যাই হোক, একটু অন্য ধরনের ঘটনা। সাধারণত আমরা যেগুলো শুনি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, এই ঘটনা, বাট এটা সত্যি একদম পিওর একটু অন্য টাইপের যে ঘটনাগুলো হয় হন্টেড হোটেলের, সেরকম ঘটনা। খুবই ভালো লাগলো, আর তুমি দারুণভাবে জিনিসটাকে বললে। আপনাদেরও জানাই কেমন লাগলো ঘটনাটি, আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে আপনাদের সাথে ঘটা বা আপনাদের শোনা, তাহলে আমাদের পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে যাচ্ছে। অ্যান্ড লাস্ট অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরের শুক্রবার। থ্যাংক ইউ।